আমরা যে ক্লাস 10-এর মেটালার্জি নিয়ে কথা বলবো বা ধাতুবিদ্যা, ঠিক আছে? চ্যাপ্টারটা যথেষ্ট সহজ, প্রথমে বলে রাখি। শুধুমাত্র কিছু জিনিস মনে রাখতে হবে এই যা। তো সবার প্রথমে আমাদেরকে যেটা বলতে হবে, ধাতুবিদ্যা কী জিনিস, মেটালার্জি জিনিসটা কী না। আকরিক থেকে, একটা আকরিক রয়েছে ধরো, ঠিক আছে? আকরিক, সেই আকরিক থেকে সহজ উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশন। আকরিক থেকে কি হচ্ছে? ধাতু নিষ্কাশন। আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, তাকেই বলা হচ্ছে মেটালার্জি। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের প্রক্রিয়াকে বলা হচ্ছে মেটালার্জি। বোঝা গেছে? এইবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, আকরিক জিনিসটাই বা কী? ঠিক আছে, তো সবার আগে তাহলে আকরিক জিনিসটা কি বোঝানো যাওয়ার জন্য আমাকে বলতে হবে খনিজ কি। খনিজের ইংরাজি হচ্ছে মিনারেল। মিনারেল, ঠিক আছে? তো মিনারেল কি? প্রকৃতিতে কোনো ধাতু, ধাতু কি কি হতে পারে তোমরা সবাই জানো। আয়রন একটা ধাতু, কপার ধাতু, জিঙ্ক ধাতু। এই ধাতুগুলো প্রকৃতিতে যৌগরূপে যেভাবে অবস্থান করে, বা যে যৌগরূপে অবস্থান করে, ঠিক আছে? প্রকৃতিতে কোনো ধাতু যে যৌগরূপে অবস্থান করে, যেমন ধরে নাও একটা এক্সাম্পল বলে নিই, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় থাকে না। অ্যালুমিনিয়াম প্রকৃতিতে নিশ্চয়ই বিশুদ্ধ অবস্থায় থাকে না। তা অ্যালুমিনিয়াম কী হিসেবে থাকে? একটা যৌগ হিসাবে থাকে। কী যৌগ? ধরে না বক্সাইট, Al2O3.2H2O। এটা হচ্ছে বক্সাইটের সংকেত, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, এটা কি? খনিজ। এটা অ্যালুমিনিয়াম কি? ধাতু। আর এর খনিজ কোনটা হবে? এই Al2O3.2H2। এটা হচ্ছে বক্সাইটের সংকেত, যেটা খনিজ। যেমন ধরে নাও আর একটা এক্সাম্পল দিই, ধরো আয়রন ধাতুটা প্রকৃতিতে আমরা এফি আয়রন মুক্ত অবস্থায় পাই না, সেটা একটা যৌগ আকারে অবস্থান করে। ধরে নাও সেটা যৌগটা হচ্ছে আয়রন পাইরাইটিস, Fe2। আয়রন পাইরাইটিসের সংকেত কি? Fe2। এই Fe2 হচ্ছে খনিজ। প্রধান কথা, ধাতুটা প্রকৃতিতে যে যৌগরূপে অবস্থান করে সেটাই হচ্ছে কি? খনিজ। মিটে গেল ঝামেলা। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আকরিক, যেটা এখানে বলেছি, আকরিক থেকে ধাতু নিষ্কাশন। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের প্রক্রিয়াকে ধাতুবিদ্যা বলা হচ্ছে। তাহলে এখন আকরিকটা কি? প্রথম কথা, আকরিককে আমরা ইংরেজিতে বলতে পারি ওর, ঠিক আছে? বলা হচ্ছে যে সকল খনিজ পদার্থ থেকে, যে সকল খনিজ পদার্থ থেকে অল্প খরচে সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলা হয়। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো প্রত্যেকটা খনিজ থেকেই কিন্তু ধাতু নিষ্কাশন করা যায়, কিন্তু আমরা তো প্রত্যেক খনিজ থেকে ধাতু নিষ্কাশন করব না। আমরা দেখব যেখান থেকে কম সময়ে কম খরচে যে সকল খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যাচ্ছে সেখান থেকেই করব। নিশ্চয়ই এটাই স্বাভাবিক। তো আমরা সেই সকল খনিজকে বলবো আকরিক। কি বললাম, মাথায় ঢুকেছে? যে সকল খনিজ থেকে, সব খনিজ থেকে নয় কিন্তু, যে সকল খনিজ থেকে কম খরচে এবং সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা যাচ্ছে তাকে বলা হচ্ছে আকরিক। আর এই যে কথাটা বললাম, খনিজ আর আকরিক, এই দুটোর ডেফিনেশন ক্লিয়ার হলো। এবার এখান থেকে একটা জিনিস তোমাদের মনে হতে পারে, সেটা কি? আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। দেখা যাক, আমরা এই কথা বলতেই পারি আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। আকরিক নয়, অবশ্যই একই কথা আমিও বলবো। কারণ কি?
আমরা কি বলেছি, খনিজ কি, যে সকল ধাতু বা ধাতুগুলি যে সমস্ত যৌগরূপে প্রকৃতিতে অবস্থান করে সেগুলোই হচ্ছে খনিজ। কিন্তু সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যায় না, কিন্তু মানে সব খনিজ থেকে করা যায়, কিন্তু আমরা সেটা করবো না। কেন করবো না? আমাদের তো প্রফিটের একটা ব্যাপার থাকে ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে। তো আমরা কি করি না, যেখান থেকে কম খরচে সহজ উপায় ধাতু নিষ্কাশন করা যায় সেই সকল খনিজ থেকেই আমরা ধাতু নিষ্কাশন করব। আর তাই যে সকল খনিজ থেকে কম খরচে স্বল্প সময়ে ধাতু নিষ্কাশন করা যাচ্ছে সেগুলোকে আকরিক বলছি। আরও একটা এক্সাম্পল দিয়ে তোমাদের আরও ভালো করে বোঝাচ্ছি। ধরে নাও আয়রন, এফি, এর তিনটে খনিজের নাম বলছি আমি, তিনটেই খনিজ। একটা হচ্ছে রেড হেমাটাইট, ঠিক আছে। একটা হচ্ছে ম্যাগনেটাইট। এই খনিজের নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে, আমি পরে তোমায় চার্ট দেখাচ্ছি, ঠিক আছে। আর একটা হচ্ছে আয়রন পাইরাইটিস, ঠিক আছে। তাহলে এখন রেড হেমাটাইটের সংকেত কি? Fe2O3, এটা হচ্ছে রেড হেমাটাইটের সংকেত। ম্যাগনেটাইটের সংকেত কি? Fe3O4। আর আয়রন পাইরাইটিসের সংকেত কি? FeS2। মজার ব্যাপার কি জানো, এই তিনটেই তো খনিজ, কিন্তু এই আয়রন পাইরাইটিস থেকে অল্প খরচে বা সহজ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায় না। সহজে বা অল্প খরচে ধাতু নিষ্কাশন হয় না। তার মানে আয়রন পাইরাইটিস আয়রনের খনিজ, কিন্তু আকরিকের কথা বলা যাবে কি? নিশ্চয়ই নয়। কিন্তু রেড হিমাটাইট বা ম্যাগনেটাইট থেকে সহজে বা অল্প খরচে ধাতু নিষ্কাশন সম্ভব, ঠিক আছে। তাহলে এই রেড হিমাটাইট বা ম্যাগনেটাইটগুলোকে আয়রনের আকরিক বলা যাবে। যেগুলো আকরিক সেগুলো অবশ্যই খনিজ, কিন্তু সব আকরিক তো খনিজ নয়, সব খনিজ আকরিক হতে পারে না। ভালো করে বুঝবে, কারণ দেখো এখানে যেটা বললাম, যেগুলো আকরিক হবে সেগুলো অবশ্যই খনিজ অবশ্যই হবে, কিন্তু প্রত্যেক কটা যে খনিজ আকরিক নাও হতে পারে। এই দুটো খনিজ আকরিক, এই খনিজটা তো আকরিক নয়, কিন্তু দেখো এই দুটো আকরিক, সেগুলো অবশ্যই খনিজ। তাহলে বলা যাচ্ছে আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এইবার কয়েকটা আকরিকের নাম তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে, সেটা বলবো। যেমন ধরে নাও আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এইগুলো দেখাবো, আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে আয়রন। আমাদের এইরকমভাবেই মনে রাখতে হবে, আয়রনের ক্ষেত্রে অক্সাইড হিসাবে কে আছে? রেড হিমাটাইট আর ম্যাগনেটাইট। এগুলো কিন্তু সবই আকরিক, খনিজ নয়, কিন্তু আকরিকের নামই বলছি। হ্যাঁ, বলতেই পারো আকরিক মাত্রই তো খনিজ, হ্যাঁ অবশ্যই। তো রেড হিমাটাইট এবং ম্যাগনেটাইট সংকেত সহ মুখস্থ করতে হবে। আর কার্বনের রূপে আয়রনে আকরিক হচ্ছে সিডেরাইট, FeCO3। ওকে, এইবার আমরা আয়রনে আকরিক, ঠিক আছে। একইভাবে আমরা দেখাতে পারি অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামে অক্সাইড হিসেবে কি পাবো? বক্সাইট আর গিবসাইট। বক্সাইট কি? Al2O3.2H2O, এবং গিবসাইট হচ্ছে Al2O3.3H2O। এবং ফ্লোরাইড হিসাবে কি নাম? ক্রায়োলাইট, AlF3.3NF, ক্রায়োলাইট, ঠিক আছে।
আকরিকগুলোর কিন্তু নাম সহ সংকেত মনে রাখতে হবে, কারণ তোমাদেরকে কোয়েশ্চেন এরকমভাবে দেয়, দুটি অ্যালুমিনিয়ামে আকরিকের নাম বলো, দুটি আয়রনে আকরিকের নাম বলো, এরকমভাবেও আসতে পারে। কিংবা তোমাদেরকে এরকমভাবেও বলতে পারে যে সিডেরাইট কার আকরিক, গিবসাইট কার আকরিক, এরকমভাবেও আসতে পারে। ওই জন্য সবসময় চেষ্টা করতে হবে সবগুলো নামই মনে রাখার সংকেত সহ। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কপারের আকরিক। দেখো, কপারের আকরিক, কপারের আকরিকের সংখ্যা একটু বেশি, ঠিক আছে, কি সহজ। অক্সাইডের ক্ষেত্রে একটাই, কিউপ্রাইট Cu2O, ঠিক আছে। কার্বনের হচ্ছে দুটো, ম্যালাকাইট আর অ্যাজুরাইট। ম্যালাকাইট আর অ্যাজুরাইট, ম্যালাকাইট হচ্ছে কি CuCO3.CuOH এর হোল 2, অ্যাজুরাইট কি 2CuCO3.CuOH এর হোল 2। সালফাইড রূপে কি কাপার গ্লান্স বা চ্যালকোসাইড Cu2S, আরেকটা কি কাপার পাইরাইটিস Cu2S.Fe2S3, ঠিক আছে। এটা গেল কি কপারের আকরিক। এবার আমরা যেটা বলবো সেটা কি জিঙ্কের আকরিক। জিঙ্ক, দেখো জিঙ্কের ক্ষেত্রে অক্সাইড হিসেবে কি জিঙ্কাইট, সংকেত ZnO, ফ্রাঙ্কলিনাইট ZnO.Fe2O3। কার্বনের রূপে কি থাকে ক্যালামাইন, জিঙ্কের আকরিক কার্বনের রূপে ক্যালামাইন ZnCO3। সালফাইড হিসাবে জিঙ্ক ব্লেন্ড ZnS, ঠিক আছে। তাহলে এই আকরিকের নাম এবং সংকেত সহ নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, এখানে বারবারই বলছি আকরিক মাত্রই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে, আমাদের যথেষ্ট ভালোভাবে পড়তে হবে এটাও। তারপরে আমরা যেটা আলোচনা করব সেটা কি, তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ধাতু, যে লোহা, তামা, দস্তা, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলোর ব্যবহার, কয়েকটা করে ব্যবহার মনে রাখতে হবে, শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে লোহার ক্ষেত্রে, ঠিক আছে, প্রকৃতিতে কিন্তু 3 রকম লোহা রয়েছে, ঠিক আছে। দেখো লোহা কিন্তু 3 রকম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 3 রকমের কিসের উপরে ভিত্তি করে 3 রকম প্রকারভেদ বা 3 রকম ভাগ করা হয়েছে? না, কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে। একটা কি কাস্ট আয়রন, কাস্ট আয়রন দেখা যাচ্ছে, কাস্ট আয়রন বা পিগ আয়রন, পিগ আয়রন, ঠিক আছে। 2 নম্বর আমি কি বলতে পারি? 2 নম্বরে বলতে পারি রট আয়রন, রট আয়রন, বা যাকে আমরা বলতে পারি পেটা লোহা। আর একটা বলতে পারি স্টিল, স্টিল। এই তিনটেরই কার্বনের পরিমাণ নিশ্চয়ই আলাদা, ঠিক আছে। এই লোহার মধ্যে অশুদ্ধ রূপে কার্বন থাকে, ঠিক আছে। তো কার্বনের পরিমাণ যত বেশি হবে, মাথায় রাখতে হবে, তত অশুদ্ধি বেশি, ঠিক আছে। তা কাস্ট আয়রন বা পিগ আয়রনের কার্বনের পরিমাণ কত? কার্বনের পরিমাণ এতে 2 থেকে 2.5%, এটা হচ্ছে কার্বনের পরিমাণ। লোহাতে বা রট আয়রন বা পেটা লোহাতে কার্বনের পরিমাণ কত? 0.1 থেকে 0.15%, ঠিক আছে। স্টিল, এতে কার্বনের পরিমাণ কত? স্টিলে কার্বনের পরিমাণ, কার্বনের পরিমাণ 0.15 থেকে 1.5%। দেখেই বুঝতে পারছো কোনটাতে কার্বনের পরিমাণ বেশি। এই কাস্ট আয়রন বা পিগ আয়রনে কার্বনের পরিমাণ বেশি রয়েছে, তাহলে কাস্ট আয়রন বা পিগ আয়রন হচ্ছে সব থেকে অশুদ্ধ লোহা, অশুদ্ধ লোহা। এদের প্রত্যেক কটার কিন্তু ব্যবহার করতে হবে। যেমন কাস্ট আয়রন বা পিগ আয়রন সাধারণত জলের পাইপ, রেলিংয়ের রড, আলোক স্তম্ভ এইসবে
তৈরিতে ব্যবহার করা হয়, রট আয়রন, নোঙর, পিয়ানোর তার, পেরেক এইসব তৈরিতে ব্যবহার করা হয়। স্টিল বা ইস্পাত যাকে বলা হয় সেগুলো রেলের বগি, হ্যাঁ, জাহাজ বা বিমান, মোটর গাড়ি প্রস্তুতিতে, ঠিক আছে, রেল লাইন প্রস্তুতিতে এইসব কাজে স্টিল আয়রন ব্যবহার করা হয় বা ইস্পাত ব্যবহার করা হয়। ঠিক আছে, এই প্রত্যেকটার ভাগ লোহার যে 3 রকম ভাগ দেখানো হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করতে হবে এবং তামা, দস্তা, অ্যালুমিনিয়ামের ব্যবহার করতে হবে। তো আমি এইগুলোর ব্যবহার বলছি না, এগুলো পড়ে নিতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধাতু সংকর বা সংকর ধাতু। দেখা যাক। ধাতু সংকর বা সংকর ধাতু, যাকে আমরা বলতে পারি অ্যালয়। এই ধাতু সংকর বা সংকর ধাতু কি? সংকর মানে বুঝতে পারছো মিশ্রণ, তাই না? দুটো মিশ্র ধাতু আছে, ঠিক তাই। 2 বা ততোধিক ধাতু যখন পরস্পরের সঙ্গে মিশে, 2 বা ততোধিক ধাতু যখন পরস্পরের সঙ্গে মিশে একটা সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করে একক ধাতুরূপে বা একক ধাতুর মতো ব্যবহার করে তাকে ধাতু সংকর বা সংকর ধাতু বলা হয়। আর 2 বা ততোধিক ধাতু কী করছি? মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে কি করছি? সংকর ধাতু তৈরি করছি, একটা সমসত্ব মিশ্রণ তৈরি করছি। সমসত্ব মিশ্রণ বা অসমসত্ব মিশ্রণ ভালো করে বুঝবে। 2 বা ততোধিক ধাতু পরস্পরের সঙ্গে মিশিয়ে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করছি, যেটা একক ধাতুরূপে ব্যবহার হতে পারে, সেকে বলা হচ্ছে ধাতু সংকর বা সংকর ধাতু। একটা এক্সাম্পল দিয়ে নিই। এক্সাম্পল, তোমরা ইনভারের নাম শুনেছো? ইনভার, নিম্ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিশিষ্ট ধাতু। ইনভার নামটা শুনেছো, তাপে পড়েছো। তো ইনভার একটা সংকর ধাতু। এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে আয়রন আর নিকেল থাকে। অবশ্যই আয়রনের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে। তো আয়রন এবং নিকেল পরস্পর মিশিয়ে একটা সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ তৈরি করছে, ঠিক আছে। মিশ্রণ তৈরি করার পর যেটা একক ধাতুরূপে অবস্থান করতে পারছে ইনভার। এরকম অনেক কিছু হতে পারে। পিতল হতে পারে, যেমন কপার আর জিঙ্কের মিশ্রণ। ব্রোঞ্জ হতে পারে কপার, টিন এবং জিঙ্কের মিশ্রণে, ঠিক আছে। এরকম অনেক কিছু হতে পারে। এরও একটা চার্ট বইতে পেয়ে যাবে, ঠিক আছে। পার্সেন্টেজও দেওয়া আছে, পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই, শুধুমাত্র কোন কোন ধাতু মিশে সেই সংকর ধাতু তৈরি করা হচ্ছে এবং তার ব্যবহার, শুধু এইগুলো করলেই হবে। ধাতু, কোন কোন সংকর ধাতু, আর উপাদানটার কি ব্যবহার, এই চারটা মুখস্থ করতে হবে। বোঝা গেছে? যেমন একটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। যেমন জার্মান সিলভার ধরে নাও। জার্মান সিলভার কি? একটা সংকর ধাতু। জার্মান সিলভার এটা কি কি উপাদান দিয়ে তৈরি? কপার, জিঙ্ক আর নিকেল। কপার 50%, জিঙ্ক 30%, নিকেল 20%। লিখে দিচ্ছি, ধরে নাও কপার 50%, জিঙ্ক 30%, নিকেল 20%। এইটাগুলো মিলে কি তৈরি হচ্ছে? জার্মান সিলভার। জার্মান সিলভার, ঠিক আছে। জার্মান সিলভার কি? একটা সংকর ধাতু, ঠিক আছে। কি কাজে ব্যবহার করা হয়? বাসন, ফুলদানি তৈরিতে বা শৌখিন দ্রব্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। কি বললাম? বোঝা গেছে? এবার তোমাদের এই পার্সেন্টেজগুলো না মনে রাখলেও চলবে, কী কী ধাতু দিয়ে তৈরি, সংখ্যা দুটির নাম এবং ব্যবহার, এটা বললেই চলবে। ক্লিয়ার? বোঝা গেছে? একটু মনে রাখতে হবে, কষ্ট করে ক্লিয়ার করা যাবে। হ্যাঁ, যাই হোক, এবার চলে আসি আমরা যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে অ্যামালগাম। অ্যামালগাম কী জিনিস? ঠিক আছে, দেখো সহজ ব্যাপার। অ্যামালগাম, অ্যামালগাম কি? যখন কোনো ধাতু সংকরে পারদ উপস্থিত থাকে। ধাতু সংকর মানে কি? এক বা একাধিক ধাতু থাকতে পারে, এক বা দুই, এক কেন, 2 বা ততোধিক ধাতুর মিশ্রণ,
সেই দুই বা ততোধিক ধাতুর মধ্যে যদি একটি ধাতু পারদ হয়, কি বলে বুঝতে পারছো, যে ধাতু সংকরে একটি ধাতু যদি বা একটি উপাদান যদি পারদ হয়, একটি উপাদান ধাতু সংকরে একটি উপাদান সংকরের একটি উপাদান যদি পারদ বা মার্কারি হয়, তখন তাকে সেই ধাতু সংকর কি বলতে পারি আমরা? অ্যামালগাম। সেই ধাতু সংকরকে আমরা কি বলতে পারি? অ্যামালগাম। যেমন অনেক রকম এরকম অ্যামালগাম হতে পারে, যেমন ধরে নাও জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক আর পারদ মিশিয়ে তৈরি হয় জিঙ্ক অ্যামালগাম। সিলভার অ্যামালগাম হতে পারে AgHg, সিলভার আর পারদ মিশিয়ে তৈরি হতে পারে সিলভার অ্যামালগাম, ঠিক আছে। আবার ধরে নাও টিন অ্যামালগাম হতে পারে, টিন অ্যামালগাম, টিন অ্যামালগাম বল টিন আর Hg মিশিয়ে, পারদ মিশিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের বলতে হয় জিঙ্কের অ্যামালগাম, মানে জিঙ্ক আর পারদ মিশিয়ে যে অ্যামালগাম প্রস্তুত করা হচ্ছে, সেটা কী কাজে ব্যবহার করা হয়? শর্ট কোয়েশ্চেনে পড়ে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়, তড়িৎদ্বার, ঠিক আছে। সিলভার অ্যামালগাম কিসে ব্যবহার করা হয়? সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয় দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়, দাঁতের চিকিৎসায়। টিন অ্যামালগাম কি হিসেবে ব্যবহার করা হয়? টিন অ্যামালগাম ব্যবহার করা হয় আয়না প্রস্তুত করতে, ঠিক আছে। এই গেল হচ্ছে অ্যামালগাম। অ্যামালগাম কত প্রকারে হতে পারে, ঠিক আছে, সেটা সোডিয়াম অ্যামালগামও হতে পারে। তো যাই হোক, তো এই অ্যামালগামের প্রকারভেদ এবং কী কাজে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে বললাম, ঠিক আছে। যা পড়ানো হয়েছে সেগুলো সবকটাই সহজ, মানে না বোঝার কিছু নেই, সহজ, কিন্তু একটু কষ্ট করে পড়তে হবে, কারণ অনেকগুলো নাম মনে রাখতে হবে। আকরিকের নামগুলো বিশেষত কষ্ট করেই মনে রাখতে হবে। তারপরে ওই ধাতু সংকরের নাম, কী কী ধাতু দিয়ে তৈরি সেগুলো, উপাদানগুলোর নাম একটু মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। দু একবার পড়লে হয়ে যাবে, কঠিন ব্যাপার কিছু নয়, ঠিক আছে। ওকে।